দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব নির্বাচন কমিশন এবং সংলাপ বিষয়। এজন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, আরও আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রাজিকুজ্জামান রতন। তিনজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আমি জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম নির্বাচন কমিশন এবং সংলাপ। আপনি জানেন যে এই মুহূর্তে যখন সর্বাধিক আলোচিত হচ্ছে সংলাপের, রাষ্ট্রপতির সাথে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলের সংলাপের বিষয়টি। গতকাল জাতীয় পার্টির সাথে সংলাপ শেষ করেছে রাষ্ট্রপতি, আগামীকাল জাসদের সাথে সংলাপ। এই ধারাবাহিকভাবে এই সংলাপ চলবে। নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটির নাম প্রস্তাব করা হচ্ছে। জাতীয় পার্টি কিছু প্রস্তাব 3 দফা প্রস্তাবও করেছেন। এই সব বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। ঠিক এমনি একটি সময় কিন্তু দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনও চলছে। চতুর্থ ধাপে 26শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন, পঞ্চম ধাপ 5ই জানুয়ারি। এমনি একটি প্রেক্ষাপটে সংলাপ, নির্বাচন এবং নির্বাচন কমিশন, শুনতে চাই এই বিষয়ে। ধন্যবাদ। এই তিনটা বিষয় একই সূত্রে গাথা। যে নির্বাচনটা চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেটা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার একদিকে যেমন সবচেয়ে নিচের ধাপের নির্বাচন, আর একদিকে নির্বাচনী ব্যবস্থার সবচেয়ে বেশি জনসম্পৃক্ত নির্বাচন। এই নির্বাচনে স্থানীয় পরিষদ নির্বাচন হলেও সমস্ত স্তরের মানুষের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু এই নির্বাচনগুলোতে কি সেই জনসম্পৃক্ততা আমরা দেখছি? সেটাই বলছিলাম। ফলে নির্বাচন কেমন হচ্ছে এটা বোঝার জন্য এই স্থানীয় পরিষদ নির্বাচনটাকে আমাদের খেয়াল করে দেখতে হয়। এবার আমরা দেখলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের যে সংস্কৃতি 2014 সালে ব্যাপক রূপ নিয়েছিল জাতীয় সংসদে, এবার স্থানীয় পরিষদেও তার একটা প্রভাব আমরা দেখলাম। ইতিমধ্যে 360 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং সব মিলিয়ে প্রায় 1,500-এর উপরে বিভিন্ন পর্যায়ের স্থানীয় প্রতিনিধি তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। নির্বাচন হলো যাচাই বাছাই করা। আমরা বলেছিলাম একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক, আর একদিকে নির্বাচনী সহিংসতায় ইতিমধ্যে প্রায় 60 জনের মতন মৃত্যুবরণ করেছেন। আর একদিকে বিদ্রোহী প্রার্থীর নামে ব্যাপক পরিমাণ মানুষ তারা আওয়ামী লীগের যে নির্দিষ্ট প্রতীক নৌকার বিপরীতে ভোট দিচ্ছেন। ভিন্ন দলের কিন্তু ওইসব ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বিদ্রোহী প্রার্থী হয়েছে দলের মধ্য থেকে। সেটাই বলছি যে প্রতীক ছিল হয়তো ভিন্ন। তার মানে দলের মধ্যেও আভ্যন্তরীণ সংহতি বলি বা শৃঙ্খলা বলি, সেটাও যে একটা তলানিতে গিয়ে ঠেকেছে তার যেমন একটা প্রমাণ আছে। আর একদিকে মানে ক্ষমতাসীন দলের বাইরে কেউ যে নির্বাচন করতে পারছে না তারও একটা দৃষ্টান্ত আছে। নিজের দলের মধ্যেই 2 গ্রুপে ভাগ হয়ে তারা যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছেন, পুলিশ সেখানে কিংকর্তব্য বিমূঢ়। কারণ ক্ষমতাসীন দলের মার্কা নিয়ে একজন এসেছে, ক্ষমতাসীন দলের এমপির ব্লেসিং নিয়ে আরেকজন আছেন। ফলে পুলিশ কি করবেন? ফলে তোমরা মারামারি কাটাকাটি করে যা পারো তা করো। নির্বাচন কমিশন এইবার একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। প্রথমে তারা বলেছিলেন যে তারা বিব্রত হচ্ছেন, কিন্তু কেন বিব্রত হলেন? বিব্রত হওয়ার পরে তাদের ভূমিকা কি? তারা তো ব্রত নিয়েছিলেন যে সরকারের কাজগুলোকে যথাযথ আনুগত্যের সঙ্গে করবেন, তারপরে তারা বিব্রত হয়েছেন। আচ্ছা ঠিক আছে, বিব্রত হলেন, কিন্তু তারপরে তার ভূমিকাটা আমরা দেখলাম না। এরপরে আবার বললেন যে কিছুটা ঝগড়াঝাটি হয়ই, তার মানে এই সংঘাত সংঘর্ষকেও তিনি কিন্তু একটা লেজিটিমেসিও দিয়ে দিলেন। নির্বাচন কমিশনের ভূমিকা কি এই হওয়ার কথা ছিল? ফলে নির্বাচনী ব্যবস্থাটাকে যদি বলি, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ। আমরা দেখলাম গণতান্ত্রিক ব্যবস্থা যেমন বিপর্যস্ত, অঙ্গেও সেরকম পচন ধরেছে। ফলে নির্বাচন এখন আর উৎসাহের ব্যাপার নয়, উদ্দীপনার ব্যাপার নয়, মারমুখী প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার এবং এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ব্যাপার। আগে থেকে তো টাকা, পেশি শক্তি, ধর্মের ব্যবহার, আঞ্চলিকতা এগুলো ছিলই। এইবার
দলের অভ্যন্তরে কে কত বেশি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে তারও একটা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল। এবং এর মধ্য দিয়ে কী হলো, উপর থেকে নিচ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার মধ্যে একটা চূড়ান্ত অধঃপতন আমরা লক্ষ্য করলাম, যে নির্বাচন আর গণতান্ত্রিক চর্চার অংশ থাকলো না, এটা গণতন্ত্র বিনাশী কর্মকাণ্ডের দিকে রূপ নিয়ে নিল। ফলে নির্বাচন নিয়ে যদি বলি যে নির্বাচন, আমরা একটা নির্বাচন প্রিয় অঞ্চলের মানুষ, বাংলাদেশকে সবাই বলে আমরা নির্বাচনের ব্যাপারে খুবই আগ্রহী। চায়ের দোকান মানে গরম হয়ে যায় নির্বাচন এলে, এবং যে কোনো ধরনের নির্বাচন, সেটা জাতীয় সংসদ নির্বাচন বলি, স্থানীয় পরিষদ নির্বাচন বলি, এমনকি মসজিদ মাদ্রাসার নির্বাচন বলি, এমনকি স্কুল পর্যায়ের নির্বাচন বলি, নির্বাচন এলেই আমরা সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়তাম। এখন উৎসাহ উদ্দীপনার পরিবর্তে এখানে মারমুখী প্রতিদ্বন্দ্বিতার জায়গায় চলে এসছে, ফলে নির্বাচন হচ্ছে, হারিয়ে যাচ্ছে গণতন্ত্র। আমরা শুনবো আবার জনাব খন্দকার মাসুকুর রহমান মাসুক, শুনতে চাই আপনার কাছ থেকে নির্বাচন। জি বলেন। জি প্লিজ। আজকের এই বিজয় মাসটিতে দাঁড়িয়ে যাদের আত্মত্যাগের বিনিময় এদেশ স্বাধীন হয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে চাই, অত্যন্ত দুঃখের সাথে বলি, আমার ডাইন পাশে আমাদেরই নেতা নাজমুল হক প্রধান একজন সৎ ছাত্র নেতা ছিলেন। আমি সৎ শব্দটা ব্যবহার করলাম। 90 স্বৈরাচার 9 বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা গণতন্ত্রের জন্য, জীবন যৌবন আমরা ব্যয় করেছি গণতন্ত্রের জন্যে, ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্যে। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের মূল মন্ত্র গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা। আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে আপনি বলেছেন, স্থানীয় সরকারের সর্বনিম্ন ধাপ হইল ইউনিয়ন পরিষদ নির্বাচন। এদেশের 71 থেকে 21 এই 50 বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি উৎসবে পরিণত হয়েছিল। ঠিক আছে, আমি একটু বলতে দেন। সেই নির্বাচন এখন আর নির্বাচন বলা যায় না। আজকে আমি 2টা পত্রিকার একটু হেডলাইন পড়ব। বাংলাদেশ প্রতিদিন, হয়তো বলবেন এটা জামাত বিএনপির পত্রিকা। বিনা ভোটে 1,500 জনপ্রতিনিধি, 5 ধাপে ইউপি নির্বাচন, 1,500 জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। প্রথম আলো, বিনা ভোটেই 348 জন চেয়ারম্যান, বিনা ভোটে নির্বাচিত হওয়া এখন প্রায় রীতিতে পরিণত হয়েছে। যারা বিনা ভোটে জয়ী হয়েছেন তাদের প্রায় সবাই আওয়ামী লীগের। ভিতরে তারা ধাপে ধাপে কয়জন মেম্বার, সংরক্ষিত আসনের মেম্বার, ইউনিয়ন সব এখানে দিয়েছেন। আমি আপনাকে বলতে চাই না, কিন্তু এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা বয়কট করলেন কেন? আমি আপনাকে বলতে চাই, এই নির্বাচন ধ্বংস সেদিনই হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বী কালচার, যে রতন ভাই বলেছিলেন 2014 সালে জাতীয় সংসদ 53 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। সেদিনই যারা এই আওয়ামী সরকারের ছত্রছায়ায়, তাদের দলীয় নেতা কর্মীদের মনে এরা গেঁথে গিয়েছে বিনা ভোটে নির্বাচিত হতে হবে। আর যেদিন এই মার্কা, অর্থাৎ জাতীয় মার্কা, যেটা স্থানীয় সরকার মার্কা আছে একটা আলাদা, জাতীয় মার্কা, ধানের শীষ, নৌকা, মশাল, আদার্স, আপনাদের কি ওটা মই, এই মার্কা দিয়ে যখন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে দলীয় করার অপচেষ্টা করেছে, সেদিন থেকে স্থানীয় সরকার নির্বাচন ভুলুণ্ঠিত হয়েছে। আপনি দেখেন, রাউজান চিটাগাঙ্গের একটি উপজেলায় একটি নির্বাচন হয় নাই, সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়। স্থানীয় সরকারের মন্ত্রীর আসনে একটিও নির্বাচন, একটা পদ নির্বাচন হয় না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সিরাজগঞ্জে 16টি ইউনিয়নে 14টির একটি নির্বাচন হয়নি বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন। হাউ ইট পসিবল? আপনি বলেন। এই যে কালচারটার জন্য কি বিএনপির দায়ভার আছে? প্রশ্নই ওঠে না।
কেন প্রশ্নটাই বলি। আপনারা অংশ নিলে তো বিনা পদ্ধতিতে নির্বাচন হতো না। এই যে বিনা ভোটের কালচার, আজকে বিজয় মাসে দাঁড়িয়ে বলতে চাই, এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? না, সেটা ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি নির্বাচনে বিএনপি যেত, অংশগ্রহণ করত, তাহলে তো বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ থাকতো না। আপনাকে মনে করিয়ে দিতে চাই, 2014 সালে নির্বাচনে আমরা যখন অংশগ্রহণ করলাম না, তখন মিডিয়া, এদেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ বলেছেন আপনারা নির্বাচনে গেলে এরকম হতো না। 2018 সালে নির্বাচনে আমরা গিয়েছি, বিএনপির যারা যে প্রার্থী কোনোদিন পরাজয় বরণ করে নাই, তাদেরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। আপনি দেখেছেন, আমরা জনগণকে বুঝাতে পেরেছি আওয়ামী লীগের নেতৃত্বে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আপনাকে স্মরণ করে দিতে চাই, স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন 1973 সনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেত। সেদিনও নির্বাচনকে কলঙ্কিত করেছেন। মোস্তাক আহমেদকে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে আসা হয়েছে, মেজর জলিলকে জোর করে ঠকানো হয়েছে, অলি আহাদকে জোর করে ঠকানো হয়েছে। সেই নির্বাচনও আওয়ামী লীগ কলঙ্কিত করেছে। আমরা জনগণ মনে করে আওয়ামী লীগের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হতে পারে না না না। জি, জনাব নাজমুল হক প্রধান, আলোচনা করছিলাম নির্বাচন এবং না, অসংখ্য ধন্যবাদ দুজনেই। জনাব রাজিকুজ্জামান বাসুদের নেতা, আমাদের বন্ধু আছে এখানটা, বিএনপি নেতা, ওনাকেও ধন্যবাদ। ছাত্র রাজনীতি করেছি আমরা একসঙ্গেই। তো আসলে নির্বাচন নিয়ে আমার আসলে কিছু কথা একটু পার্থক্য হবে আর কি। স্পিড ঠিকই আছে, সেটা হচ্ছে যে আপনাকে বলি, বাংলাদেশে আসলে এখানটায় নির্বাচনটা সুষ্ঠু হয় না, সেই কারণে কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচনের ব্যবস্থাটা চালু হয়েছিল, প্রবর্তিত হয়েছিল। সেটা কেমনে ধ্বংস হয়েছে, কি হয়েছে, সেটা আমি সে আলোচনা যাচ্ছি না, জানি মোটামুটি, আমি যাচ্ছি না সে আলোচনা। কিন্তু 13 সালের নির্বাচনের থেকে এরপরে যা 18 সালে যেটা হলো, একটা ভিন্নতা হচ্ছে এই, 13 সালের নির্বাচনে বিএনপি, 14 সালে বিএনপি যায় নাই। সেই কারণে ধরুন যেখানটা যায় নাই সেখানটায় কিছু লোক তো, হ্যাঁ অধিক বলবেন মেজরিটি বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে, দ্যাটস রাইট গেছে। এই দায়ভার শুধু আওয়ামী লীগকে দিলে হবে না, যারা কম্পিটিশন করেনি তাদেরকে নিতে হবে। এটা হলো একটা দিক। তাহলে ওই নির্বাচনে আমি গেছিলাম, আমি কিন্তু ভোট করে জিতেছি। আমি কিন্তু মশলার নিয়ে ভোট করে জিতেছি। ওখানটা লাঙ্গুলকে সিটটা দেওয়া হয়েছিল, ধানের শীষ নৌকা আমার কাছে ছিল না। কথা বুঝছেন না, হয়তো ধানের শীষ নৌকা থাকলে হয়তো ওরাই জিততে, হয়তো হ্যাঁ ভোট করে জিতেছি। আর 18 সালে যে ভোটটা হলো, তাই না, সেই ভোটটা কমপ্লিটলি ডিফারেন্ট। কি ডিফারেন্ট? যেটা উনি বললেন যে বিএনপি ভোটে গেল, বুঝছো না, ভোট গুনে দেওয়া হইলো, জামানতে নাই, অসংখ্য প্রার্থী এরকম আছে, বুঝছেন না, জামানত নাই, রাতেই ভোট ঢুকে গুনে টুনে দেওয়া হইলো। এবং এই কাজটা যারা করলো, তারা যে ডেমোক্রেসির বা দেশটার একটা অসৎ উদ্দেশ্য করছে তো কোনো সন্দেহ নাই। রাতের বেলা ভোট ঢুকিয়ে দিয়ে বিএনপিকে 5 সিট দিয়ে তারা গণতন্ত্রের কবর রচনা করে দিচ্ছে এই জায়গায়। এবং এর পরের থেকে, কারেক্টলি বলছেন উনি, এর পরের থেকে সমিতির নির্বাচন, হাউজিং সোসাইটি কোন, মসজিদ কোন, চেম্বার অফ কমার্স বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, সমস্ত জায়গায় নির্বাচন নামে ওই প্রহসনটাই হয়েছে। প্রেস ক্লাব বোধহয় একটু ভালো হয়েছে, রাইট, হ্যাঁ, বলে সব জায়গায় একই ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটার মধ্য দিয়েও আমি কিন্তু মানে এই খারাপ জিনিসের মধ্য দিয়ে আমি কিন্তু সুরঙ্গের মধ্যে আলো দেখতে পাচ্ছি। আলো দেখতে পাচ্ছি কিরকম, এবার কিন্তু এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনে আপনার যেখানটায় ধরেন যে যারা সরকারের পক্ষের লোক, যারা ধমক দিয়ে বা উৎকোচ দিয়ে, টাকা দিয়ে, তাই না, প্রার্থী উইথড্র করে দিয়ে, হ্যাঁ আপনার এই এতগুলি 1,500-এর মতো মেম্বার, চেয়ারম্যান মিলে হয়তো জিতছে। কিন্তু যেখানটায় ভোট করেছে, আমার এলাকা আমারও পার্টির এক লোক জিতছে, বুঝছেন। আমি গেছিলাম এসপি সাহেবের কাছে, হ্যাঁ, ডিসি সাহেব ফোন করেছিলাম, বলছি আমি কোনো চিন্তা নির্বাচন ফেয়ার হবে। এবং আমি দেখেছি আমার এলাকায়, আমি যদি বলি বিএনপি করে নেই নির্বাচন, আপনার আওয়ামী লীগ 10টার মধ্যে আওয়ামী লীগ জিতছে 3টা বিদ্রোহী জিতছে আওয়ামী লীগের, 3টা দিচ্ছে জামাত, একটা দিচ্ছে আমার পার্টি, না 2টা জিতছে বিদ্রোহী আওয়ামী লীগের, একটা জাতীয় পার্টি জিতছে একদম মার্কা নিয়ে, এটা কোন এলাকার সদরে, এবং 3টা জামাত জিতছে এবং একটা আমার পার্টি জিতছে। কথা বুঝছেন, ভোট ফ্রি ফেয়ার হয়েছে। এবং সেখানটায় কিন্তু, এবং আমি ইউটিউবে বিভিন্ন জায়গায় নির্বাচন উপলক্ষে এসপি সাহেবদের বক্তব্য কুমিল্লায় শুনতে, তাই না, মোরাল স্পিচটা এরকম। বিএনপি গেলে এটা হইতো কিনা সেটা কোশ্চেন করতেই পারেন, কারণ বিএনপি গিয়ে তো 5 সিট দিয়ে ধরাই দিচ্ছে, তাই না। বিএনপি গেলে কি হইতো এটাই। তবে আজকে একটা ভালো খবর আছে এখানটায়, এই যে 51 বর্ষে মারা গেল সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন, আমরা একই বয়সে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন উনি,
আমি কমিটি, উনি আমাকে ছাড়া চলতেন না আর কি, আমরা বন্ধুর মতো। উনি মুক্তিযোদ্ধার লোক, আমি আজকে তার শোক শান্ত পরিবার সমাজে জ্ঞাপন করছি, অনেক জায়গায় ট্যুর করছি আমরা একসঙ্গে। ওনার লাগে আসনে দেখলাম যে আওয়ামী লীগের প্রার্থীর এই মনোনয়ন বাতিল করে দিচ্ছে। কেন? উনি ওই কি ঋণ নাকি টাঙ্গাইলে 6 লাখ টাকা ঋণের জিম্মাদার ছিলেন উনি টাঙ্গাইলে। আচ্ছা, জনাব নাজমুল হক প্রধান, আপনার কাছে ছিলাম, আপনি বলছিলেন যে টাঙ্গাইলের এই বাতিল করছে, তাই না? এটা সরকারি দলের এটা বাতিল করা, যেভাবে ভোট হয়েছে এটা চিন্তা করা যায় না। ফলে আমার কাছে মনে হয়েছে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এখানটা আমরা জানি, আমরা বলি যে সামনে নির্বাচনটা ফ্রি ফেয়ার হলে, এবং যে নির্বাচন ঢংটা এখানটা, যদি আমি যদি অতীত হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালটা বলি, ঐতিহাসিক বস্তুবাদ যেটাকে বল, তাই না? দেখেন 54 সালে আউটরাইট মুসলিম লীগ নাই হয়ে গেছে, হ্যাঁ। আবার মুসলিম লীগ চেষ্টা করছে এখানে যে ক্ষমতা থাকার জন্য, এবং 69 সালের আন্দোলনের পরে 17 মুসলিম নাই হয়ে গেছে, কথা বুঝছেন না? আবার থাকতে চেষ্টা করার কারণে যেটা 73 সালের ভোটের কথা বললো, কারেক্টলি বলছে, যদিও যাবেন না, যেতে চাচ্ছেন না আপনি, হ্যাঁ কারেক্টলি বলছে। ওই ভোটটা ফেয়ার হলেও আওয়ামী লীগ নিরঙ্কুশ সংঘর্ষ পেত, কিন্তু ফেয়ার হয় নাই। আচ্ছা, এরপরে তো জিয়ার ভোট আছে, এরশাদের ভোট আছে, হয়েছে না? এই যে 8 সালের পর যে ভোটটা হলো, কেয়ারটেকার গভর্নমেন্ট 2 বছর থাকার পরে, মোটামুটি নিরঙ্কুশ সংঘর্ষ আওয়ামী লীগ পেয়েছে, তাই না? এরপরে যা হয়েছে, এই যে পাবলিক জনগণকে প্রতিদিন যে পোলাও কোরমা খাওয়াইছে আওয়ামী লীগের সময়, এটা বিতসন্ত হয়ে গেছে। এটা পান্তা খাইতে এখন, পান্তা খাইতে গিয়ে যদি ফ্রি ফেয়ার ভোট হয়, তাই না, তাহলে এটা নিশ্চিন্ন হয়ে যাবে, তো সন্দেহ নাই। আমি যে ঐতিহাসিক বস্তুবাদটা বলি, তাহলে এটা নিশ্চিন্ন হয়ে যায় ভোটে। ফলে সামনে একটা ভালো ভোট আমরা যে বলতেছি, আপনি যে আলোচনা করছেন, এই ভালো ভোটের কোনো সম্ভাবনা দেখতেছেন তো? সরকারি উদ্যোগী হওয়ার কথা ছিল। আজকে যেমন ধরুন আপনি বললেন যে সংলাপ, প্রেসিডেন্ট সাহেব সরকারের পক্ষ থেকে মুখপাত্র সাহেব বলে দিয়েছেন যে সাংবিধানিক নিয়মের বাইরে কোনো ভোট টোট হবে না, তাই না? সাংবিধানিক নিয়মের বাইরে কি ভোট হয়েছে, কি ভোট হয়েছে আমরা জানি, দেশবাসী জানে। ফলে তাহলে ওখানে প্রেসিডেন্ট সংলাপ করে কি করবেন? খামোখাই প্রয়োজন, লোক দেখানো, পয়সা চাকা খরচ করে টিভি মিডিয়া নিউজ করবে না, কোনো প্রয়োজন নেই তো। এই আলোচনার নিষ্প্রয়োজন, এবং এইরকম প্রহসনের প্রয়োজন মনে করছি না। সরকারের পক্ষ থেকে বংশে বলা উচিত, চিন্তা করা উচিত যে আমার এই 15 বছর সরকার মেয়াদে আমার আর 2 বছর আছে, 13 বছর চলে যাচ্ছে, তাই না? তাহলে এখানে একটা ঠিক বাংলাদেশের এই দেশটা আসছে কিন্তু এক ব্যক্তি, বঙ্গবন্ধুর একটা স্লোগান, এক ব্যক্তি এক ভোট, এবং সে এক ব্যক্তি এক ভোট হলেই আমরা মেজরিটি, আমরা পাকিস্তানের ক্ষমতা চলে আসবো, এবং তারপর না দেওয়ার কোনো মুক্তিযুদ্ধ, তাই না? তাহলে এক ব্যক্তি এক ভোট, তাহলে যে পার্টির বিকাশ, যেই পার্টির গর্ব করার অহংকারের বিষয় এক ব্যক্তি এক ভোট, বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধ, সেই পার্টি আজকে এটাকে যখন শেষ করে ফেলছে না, তখন সামনে আমি কিন্তু ভালো জিনিস দেখতেছি না। কিন্তু আমি আশা করছিলাম সরকার এই 2 বছর ধরে উদ্যোগী নিয়ে, তাই না, সামনে হতে চাই অনেক আশাবাদী হওয়ার জন্য সরকার অনেকগুলি স্কোপ নিতে পারতো। আপনি জিজ্ঞেস, আমি এক এক করে বলতে পারি। ধরুন আমি জিয়া সাহেবের সময় জেল খেটেছি, আমাদের মার্শাল ল কোর্টে ওই ধারায় না 4.5 বছর সাজা হয়ে প্রথম যেটা স্বীকার করেছে, আমরা স্বীকার করে নাই। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন নুরনবী সাহেব, পরে ভিসে, আমরা স্বীকার করে নাই। আমাদের পরে এমনিতে উনি ছেড়ে দিয়েছে একটা ঈদ উপলক্ষে, তাই না, সাধারণ কথা, তাই না? তো বিভিন্ন দেশে দেশে এরকম রাজবন্দীদের, রাজনৈতিক নেতাদের ছেড়ে দেওয়ার ইতিহাস আছে। ইভেন কি ক্রিমিনাল যারা, তাদেরও সাজা পুরো না কেটে জেলখানায় মার্কা বলে, জেলখানায় ভালো। আজকে বাংলাদেশে এতগুলি মামলা হয়েছে বিরোধী দলের উপর, অসংখ্য মামলা হয়েছে, কয়েক লক্ষ কথা বলছো আমি জানি না, কিন্তু মামলা যে হয়েছে, তাহলে সরকারের পক্ষ থেকে স্বাধীনতার 50 বছর বঙ্গবন্ধু জন্মবার্ষিকী এই উপলক্ষে সরকার কোনো উদ্যোগ নিতে পারতো না অপোজিশনের জন্য, তাই না? যে আপনি এতগুলি মামলা, তাই না, দেখো যে রাজনৈতিক কারণে হয়রানি বলছো, আমি উইথড্র করে দিলাম এতগুলি মামলা, লেট আস টক, লেট আস ডিসকাস যে আমি ভবিষ্যতে ভোটটা কিভাবে করবো। সরকার পথে এরকম কোনো উদ্যোগ নাই। ফলে এইগুলি প্রহসন, তাই না, এটা প্রহসন, এবং এই প্রহসনের ক্ষতিটা জাতি বহন করতে হবে। আমি এটাই চিন্তা করছি। আমি জি, জনাব রাজিকুজ্জামান রতন, আলোচনা আসলে সংলাপ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। আমি ঠিক বিরোধী দল বিএনপি বলছে অবশ্য যে এই সংলাপটাকে প্রহসনের সংলাপ, নাটক বলছে, কিন্তু আমরা যদি একটু বলি যে কোনো কি সার্থকতা কিছু আছে কিনা, সংলাপের মাধ্যমে ভালো কিছু বেরিয়ে আসার কোনো সম্ভাবনা, কোনো সুযোগ আছে কিনা, আপনি কি বলবেন? আমরা স্বাধীনতার 50 বছর পালন করছি, এবং এটাকে আমরা আর এক অর্থে বলি সুবর্ণ জয়ন্তী। নাজমুল হক ভাই, প্রধান ভাই ঠিকই বলেছেন যে তার আলোচনাটার সারমর্মই দাঁড়ালো যে গণতন্ত্র এবং নির্বাচন এখন একটা বিবর্ণ দশায় রূপান্তরিত হয়েছে। একদিকে আমরা সুবর্ণ জয়ন্তীর গর্ব করছি, আর একদিকে দেখছি একটা বিবর্ণ চেহারা গণতন্ত্রের, গণতান্ত্রিক মানসিকতার এবং নির্বাচন পদ্ধতি। এবং সেই ক্ষেত্রে আমাদের সংবিধানে 118 অনুচ্ছেদে বলা ছিল যে নির্বাচন কমিশন গঠনের একটা আইন থাকবে, এবং আইনসম্মতভাবেই রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। আমরা 50 বছরে এত কিছু হলো,
কিন্তু আমার নির্বাচন কমিশন গঠনের আইনটা হলো না। এখন একজন আওয়ামী লীগের নেতা বললেন আমরা অনেক কাজের চাপে এটা আসলে করার সময় পাইনি। না, কিন্তু সেই দায় কি শুধু আওয়ামী লীগের উপরে বর্তায়? আমি ক্ষমতায় তো আরো ছিল, জাতীয় পার্টি ছিল, বিএনপি ছিল, সব দায়িত্ব সবাই নেবেন। 50 বছর তো বলেছি, তো 50 বছরের মধ্যে শেষ 12 বছর তো আওয়ামী লীগ আছে। তো আমি যদি শেষ 12 বছরে মানে শেষের দায়িত্ব যারা আছে তাদের কথা যদি বলি, তখন আমরা দেখলাম সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদে আছে যে আমাদের রাষ্ট্রপতির কাজ কি। রাষ্ট্রপতির কাজ হচ্ছে প্রধানমন্ত্রীকে মনোনয়ন করা, রাষ্ট্রপতির কাজ হচ্ছে প্রধান বিচারপতিকে মনোনয়ন করা। এর বাইরে একসময় মিয়া সাহেব বলেছিলেন, আমাদের শাহাবুদ্দিন সাহেব বলেছেন যে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে এমন ক্ষমতা দিয়েছেন যে শুধুমাত্র কবর জিয়ারত করা ছাড়া আর অন্য কোনো কাজ তার করতে হয় না। আর 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী বাকি সমস্ত কাজ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে কিংবা তাকে জানিয়েই করতে হয়। তাহলে এখন যে তিনি সংলাপ করছেন, রাষ্ট্রপতির সদিচ্ছা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তিনি সজ্জন মানুষ, তিনি দারুণ আলোচনা করবেন, তিনি হয়তো মাতিয়ে রাখবেন সবাইকে, বঙ্গভবনে চা নাস্তাও খাবো আমরা রাষ্ট্রীয় টাকায়, জনগণের টাকায়, খেয়ে তারপরে যে আলোচনাটা আসবে প্রত্যাশাটা যে হতাশায় রূপান্তরিত হয়, এর আগের সংলাপের ফলাফল আমরা দেখেছি, তার আগের সংলাপের ফলাফল আমরা দেখেছি 14 এবং 17। হ্যাঁ, 14 এবং 17। যেমন ধরুন আমাদের 12টা নির্বাচন কমিশন হয়েছে, তো তার মধ্যে 2টা নির্বাচন কমিশন হয়েছে সার্চ কমিটির মাধ্যমে। এই 2টা নির্বাচন কমিটি, সার্চ কমিটি যে এত ঢাকঢোল পিটিয়ে নির্বাচন কমিশন হলো, সার্চ কমিটি খুঁজে খুঁজে তো মানুষ বের করলো, কিন্তু বের করার পরে মানুষ খুঁজে বের করলো কিন্তু তাদের মেরুদণ্ডটা খুঁজে বের করা গেল না। যে কারণে তারা সাংবিধানিক পদে থেকে সংবিধানকে সমুন্নত রাখার পরিবর্তে আনুগত্যটাকে ঊর্ধ্বে তুলে ধরে রেখেছিলেন। যে কারণে নির্বাচন ব্যবস্থাটা এরকম 2014 সালের নির্বাচন হতে পারলো, 2018 সালের নির্বাচন হতে পারলো। ফলে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগটা এইটা তার সদিচ্ছা, কিন্তু যে পদ্ধতিতে চলছে এই পদ্ধতি শুধু সদিচ্ছা দিয়ে এই পদ্ধতি পাল্টানো যাবে না। ফলে এই শেষ পর্যন্ত এই সংলাপ আবার একটা ধারাবাহিক বলবো যে একটা বিলাপে পরিণত হবে, যে সংলাপে আমরা যা বলেছিলাম বাস্তবে তার কি প্রতিফলন দেখলাম? রাষ্ট্রপতি যে কথা বলেছিলেন এর আগে তার প্রতিফলন কি তিনি ঘটাতে পেরেছিলেন? ফলে এবারও যে তিনি পারবেন তার নিশ্চয়তা কতটুকু, তিনি আদৌ পারবেন? দেখলাম যে জাতীয় পার্টি যে 3টি প্রস্তাব দিয়েছে তার মধ্যে আইন প্রণয়নের কথা বলা হয়েছে যদি এই সময় সুযোগ নাও হয় তাহলে একটা অর্ডিন্যান্স দিয়ে আইনটা করে পরবর্তীতে পাশ করে নেওয়া। যেমন ধরুন 43 জন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী অনেক দিন আগে বলেছিলেন, কারণ নির্বাচন কমিশনের মেয়াদ তো হঠাৎ করে শেষ হচ্ছে না, আমরা অনেক আগে থেকেই জানি যে 14 ফেব্রুয়ারি তার মেয়াদটা শেষ হবে, তাহলে তার একটা প্রস্তুতি ছিল। এবং বলা হয়েছিল এইবার সংসদের 2/3 বেশি তো আওয়ামী লীগের সংসদ সদস্য আছে, ফলে কোনো ধরনের সমস্যা ছিল না। দরকার ছিল রাষ্ট্রপতি যেমন সংলাপের সদিচ্ছা পোষণ করেছেন, তেমনি যদি একটা আইনের সদিচ্ছা পোষণ করা থাকতো তাহলে আইন প্রণয়ন করতে সমস্যা হতো না। যেমন আমরা 15তম সংশোধনী যেটা সংবিধানে, সেটা সব মিলিয়ে 9 দিনের মধ্যে এটা পাশ হয়েছিল। নিশ্চয়ই, হ্যাঁ, তাহলে তার মানে দেখুন যে ইচ্ছাটা। এবং আমি একটা কথা বলে শেষ করি, প্রধানমন্ত্রী একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে দারিদ্র্য দূরীকরণ কিছু চিন্তা ভাবনা। এখানে তিনি উল্লেখ করেছিলেন কোন সরকার যদি জানে নির্বাচনকালীন সময়ে তারা ক্ষমতায় থাকবে না, তখন তারা জনগণের প্রতি দায়বদ্ধ হবে, জনগণের কল্যাণে কাজ করবে, কারণ নির্বাচনকে তারা প্রভাবিত করতে পারবে না। এটা এই প্রধানমন্ত্রীরই লেখা বই। তাহলে তিনি সেই সময় কিন্তু এই কথাটাই বলেছিলেন যে নির্বাচনের সময় ক্ষমতায় না থাকলে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। তাহলে তার উল্টোটা কি হয়, নির্বাচনের সময় ক্ষমতায় থাকলে তারা দায়হীন এবং যা খুশি তা করতে পারবে। তাহলে এই যদি হয় তাহলে এই কথাটা কি পাল্টে গেল, নাকি এখন সেটা আরো দৃঢ় সত্য হিসেবে প্রতিভাত হলো? তাহলে নির্বাচন কমিশন যাই হোক না কেন, যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, নির্বাচন কমিশন দলীয় আনুগত্যের পরিচয় দিতে পারবে, সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। জি, আসবো। খন্দকার মাশরুকুর রহমান, দুটো যায়নি, আমার ব্রেকের টাইম হয়েছে, আপনি একটু সংক্ষেপে বলবেন। প্রথম কথা হচ্ছে এই নির্বাচনে সংলাপে আপনারা যাচ্ছেন না, এটি পুরনো বিষয়। দ্বিতীয় একটা হলো আইন প্রণয়নের যে কথাটা এখন আসছে সেই দায়ভার আপনাদের উপর পড়ে কিনা, আপনারা তো ক্ষমতায় ছিলেন। আমি এখানে আসার পূর্বে এই জায়গায় আসার একটু স্থানীয় সরকারের একটা কথা শেষ করব। নিকট ইলেকশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইলেকশন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল একটা মিটিং করেছেন নারায়ণগঞ্জে। সেখানে উনি বলছেন নৌকার প্রার্থীকে, নৌকাকে জিততে হবে,
ওনার প্রার্থীর পক্ষে উনি না, প্রধানমন্ত্রী পারেন না। না, সেই আলোচনা যায়। আমি বললাম এই হইল স্থানীয় সরকার নির্বাচন। এখন যে সার্চ কমিটি বলছেন ইলেকশন কমিশন, এটা সার্চ কমিটি, এটা ফার্স্ট কমিটি। কি করে বললাম, আপনি বিএনপির লোকে একজনে প্রধানমন্ত্রী দেন আর কজনে ক্যাবিনেটে দেন বিএনপির। ওবায়দুল কাদের চিফ ইলেকশন কমিশনার বানান, আর ডক্টর হাসান মাহমুদের আরেকজন দুইজনে বানান। ওই নির্বাচন আওয়ামী লীগ জিতবে নাকি? পসিবল? আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ইলেকশন কমিশনার, সার্চ কমিটি, ফার্স্ট কমিটি যত সংলাপ বলেন এটার ভোগাস। এই যে নুরুল হুদা সাহেব, আমি তো তাকে পার্সোনালি চিনি। এই কমিশন কি করছে? পদত্যাগ করতো যে নো ইলেকশন নেই। আপনারা বলেছেন আমরা ইলেকশন ইউনিয়ন পরিষদে গেলাম না কেন? আমরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। যখন দেখা গেল একটার পর একটা আমরা নির্বাচিত হতে থাকলাম, এরপর সেই নির্বাচনকে কিভাবে প্রভাবিত করে বিএনপি প্রার্থীকে পরাজয় করতে হয়েছে আপনার পত্রিকায় দেখেছেন। আমরা আমাদের স্পষ্ট বিএনপির এবার কথা, কোনো ফাঁদে পা দেওয়া হবে না। নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার বলেন দলমত নির্বিশেষে সকলের সাথে আলোচনা করে নির্বাচন সুষ্ঠু ফ্রি ফেয়ার করার লক্ষ্যে একটা নির্বাচনকালীন সরকার হবে। সেই সরকারের নেতৃত্বে এদেশে ইলেকশন কমিশন নিয়োগ হবে, সুষ্ঠু নির্বাচন সম্ভব। আদৌ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় রেখে, আওয়ামী লীগ ক্যাবিনেট রেখে এদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হবে না। বিএনপি সেখানে পা দিবে না। আপনারা সংলাপে গিয়ে এই কথাটা বলতে, গতবার বলা হয়েছিল 18 সালের নির্বাচন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছিল 35 লাখ মামলা। আপনারা সবই জানেন, কোনটাই হয়েছে, বাস্তবায়ন হয়েছে? আগে ইলেকশন হয়ে গেল রাত 1টায়। এর পৃথিবীর ইতিহাসে নাই ইলেকশনের আগের দিন রাতে 30 তারিখ ইলেকশন 29 তারিখ হয়ে যায়। ভিন্ন কৌশল আগামী নির্বাচন আওয়ামী লীগ ভিন্ন কৌশলে নিবে, সেখানে হবে ইভিএম এর মাধ্যমে নির্বাচন হবে। আপনি ভোট দিবেন, ধানের শীষ হয়ে যাবে নৌকায়। আগে 2 বছর পরের মানে যে নির্বাচনটি যাবে সেই কথা আপনি আগেই বলতে পারেন। সংলাপের কোনো কি আশার আলো আমরা দেখতে পাই না। সার্থকতা রাজনৈতিক দলগুলো যদি দাবি তোলে, যেটা জাতীয় পার্টি করেছে, এরপর জাসদ যাবে বা অন্যান্য দল যাবেন, তো এর মাধ্যমে কি একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে একটা ভালো একটা কিছু বেরিয়ে আসে? না, আমি ওই যে বললাম যে সুরঙ্গের একদিকে একটা আলো দেখতে পাচ্ছি। মানে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে এবার যেখানটা অংশগ্রহণ করেছে, যেখানটা জোর করে প্রার্থীকে প্রত্যাহার করাতে পারে নাই, তাই না, সেখানটা কিন্তু প্রশাসন ব্যালট পেপারটা সকালে পৌঁছে দিয়েছে, ভালো হয়েছে। এবং যেটা বললাম, এই যে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছে না, এই যে 71-এর জায়গা, হ্যাঁ, তার নমিনেশন বাতিল হয়ে গেছে। ফলে একটু তো সম্ভাবনার দিক তো দেখা যাচ্ছে। যদি সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, তাই না, তাহলে তো অবশ্যই একটা এই সংলাপে ভালো ফল দিতে পারে না তা না, আমি বলিনি, পারে। কিন্তু পাবলিকের যে ধারণা, কনসেপশন, তাই না, সেই কনসেপ্টটা তো, এই প্রত্যয় তো আপনি আমি পরিবর্তন করতে পারবো না। যেমন আপনাকে বলি আর কি, আমাদের একটা কথা আছে, ওদের গ্রাম দেশে বহু যখন ছোট তখন শুনতে, এখন শোনা যায় না, কারণ এখন তো এরকম দুর্গাপূজার বাজার সব জায়গায় হয় না। ফলে আমরা যখন ছোট তখন এটা শুনতেছি আমাদের বাপদাদাদের কাছে, যে কার বেটির কেমন মুখ দেখা যাবে দেবীর বাজারে, মানে সৌন্দর্য। আগে তো বুঝছো না, ওই যে মেয়েকে দেখতে, হাঁটায় দেখতো, চুল দেখতে না, দেখা দরকার নাই। দুর্গাপূজার বাজার হলে সবাই মেয়েকে ঠাকুর দেখা নিয়ে যাবে। বাংলার আবহান, বাংলায় মুসলমানরাও যেত, হিন্দুরাও যেত, তাই না, ওরা তো পূজা করতো, মুসলমানরাও যেত দেখতে যাওয়া। ঠিক কি বেটিক আমি সে আলোচনা যাচ্ছি না, তবে ওই পূজার মধ্যে সৌন্দর্যটা দেখা যেত আর কি। প্র্যাকটিক্যালি ডেমোক্রেসির অনেকগুলি দিক আছে। ভোট একটা হচ্ছে ওই রকম, তাই না, যে কার কেমন ক্ষমতা। আমাদেরকে বারবার ইনাদের মতো পার্টিগুলি টকশোতে গেলে, বিনোদে গেলে, ওই যেমন একবার লালবাগে আমি জনসভায় পিন্টু মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত বললো, আমার একটা অনুষ্ঠান, হ্যাঁ আপনাদের তো, আমার লালবাগে যত লোক আছে আমার সারা দেশে তত লোক নাই, আপনারা তো কথা কন কি জন্য, তাই না। ইনারা দিয়ে কথাগুলি বলতো, তাই না, কথা একটা যৌক্তিকতা ছিল যে ভোটে ইনারা জিতেন না, পান না, তাই না। হ্যাঁ, রিপন সাহেবের সঙ্গে টকশোর মধ্যে আমার হ্যাভি হয়েছিল যে আপনারা তো মেম্বার হতে, রিপন সাহেব যে দল চেঞ্জ করে গেছিলেন আমি বললাম না, যাই হোক। আমার কথাটা হচ্ছে যে এখানটায় ভোট হলে, তাই না, ভোট হলে আপনার কার কেমন সৌন্দর্য, কার কোমরে কত দিনটা বোঝা যায়, তাই না। তাহলে আমরা চাই সামনের ভোটটা সেরকমই হোক, এবং জনগণ ভোটের মধ্য দিয়ে ভালো একটা ভোট চাই, এবং জনগণ ভোটের মধ্যে তার নেতৃত্ব নির্বাচন করুক। এটা ঠিক, যেখানটায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে সেখানটায় কিন্তু নির্বাচন কিন্তু একটু ভিন্নভাবে হচ্ছে। পাবলিকের ওই যে বললাম, পোলাও খাওয়ার সব মিটে গেছে, একটু পান্তা খাইতে চায় না, সেটা তো খেতে চায়, কিন্তু আপনার দল
আপনারা তো সরকারের 14 দলের সাথে আছেন, তো সেখানে আপনাদের ভূমিকা কতটুকু? না, প্র্যাকটিক্যালি 14 দলের মিটিং, 14 দল বহুদিন ধরে অকার্যকর হয়ে আছে। হ্যাঁ, 14 দলের লাস্ট 1.5-2 বছর ধরে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, মানে পালনীয় যেগুলি দিন, তাই না, সেই দিনগুলি ছাড়া 14 দলের কোনো আলোচনা হয় না। 14 দলটা একটা নন ফাংশনিং জোটে পরিণত হয়েছে, এবং ফলে ন্যাচারালি আমরা বহুদিন ধরে 14 দলের মিটিংয়ে পার্টিসিপেট করতে পারছি না বা যাচ্ছি না আমরা, তাই না, কারণ 14 দল মিটিং করে একটা দিবস পালনের জন্য। ফলে সেখানটাও যে এই ধরনের আলোচনাগুলি হয় নাই, তাই না, টুকটাক আলোচনা হয়েছে, আমরা এখন যাচ্ছি না আলোচনায়। তা আমরা 14 দল যদি কার্যকরী কোনো রূপ দেখতে পাই, আমাদের 14 দলের অতীত গৌরবের জায়গাটা যেটা ছিল, বুঝছেন না, সেই জায়গাটা তো নিজেরাই নষ্ট করে ফেলেছি। আপনি খেয়াল করবেন, আমাদের অহংকারের জায়গা ছিল মুক্তিযুদ্ধ, তাই না, সেখানটা হেফাজত সঙ্গে, তাই না, কি হ্যাঁ এটা তো গেছে। একটু যাই জনাব রাজিকুজ্জামান রতন, আমরা শেষ পার্টে আছি। যদি বলি যে 14 তারিখেই নির্বাচনে, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে এবং নির্বাচন কমিশন তো গঠন আসলে করতেই হবে, সেক্ষেত্রে কি করণীয়? সংলাপে যদি সার্থকতা আমরা না খুঁজে পাই, সরকারের নমনীয় অবস্থান যদি না আসে, তো সেক্ষেত্রে কি হবে? নির্বাচন কমিশন একটা গঠিত হবেই, জি, সংলাপে কেউ যাক বা না যাক। নির্বাচন কমিশনে যারা আসবেন তারা মনোনীত হন অথবা তারা খুঁজে পেতে নিয়ে আসা হোক, যাই হোক, তারা যদি তাদের নিজেদের মর্যাদা এবং প্রতিষ্ঠানের মর্যাদাটা রক্ষা করার চেষ্টা করেন, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা হয়তো রক্ষা পেতে পারে। কারণ সরকার পরিবর্তনের দুটো পথ আছে, হয় গণ অভ্যুত্থান, না হলে নির্বাচন। গণ অভ্যুত্থান তো চাইলেই করা যায় না, গণ অভ্যুত্থান সবসময় হয়ও না, তার জন্য জমিন করতে হয়। কিন্তু নির্বাচন কমিশনের সেটাই গঠনটা প্রক্রিয়া, তাহলে সেটাই বলছি যে তাহলে কিভাবে যাবে? সরকার পরিবর্তনের তো এখন পর্যন্ত যদি বলি যে শান্তিপূর্ণ পথ হিসেবে নির্বাচন, আমি নির্বাচন ব্যবস্থাটাও যদি নষ্ট হয়ে যায়, তাহলে শান্তিপূর্ণ পথ বলতে তার কিছু থাকবে না। তখন কি হবে? আজকে যারা ক্ষমতা আছে, আমি বলছিলাম যে নির্বাচন কমিশন গঠন 14 তারিখে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। সার্চ কমিটি দিয়ে একটা আলোর পথ, যেটি বলছে সুড়ঙ্গের শেষ প্রান্তে কিছু হলো আলো আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে যদি কোনো আলো আসলো, কোনো প্রস্তাব সরকারের থেকে, এই রাজনৈতিক দলগুলোর থেকে, মানে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব নিয়ে যদি একটা মানে কমিশন গঠন হয় এবং সদিচ্ছা যদি থাকে, তাহলে কি নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়া সম্ভব? নির্বাচন সুষ্ঠু হতে গেলে 3টা বিষয় লাগবে। জি, একটা হলো যে মর্যাদা সম্পন্ন এবং দায়িত্বপূর্ণ নির্বাচন কমিশন, 2 সরকারের প্রভাবমুক্ত একটা নির্বাচন অনুষ্ঠান, তৃতীয়ত মানে সরকার বলতে বলবো ক্ষমতাসীন সরকার, আর তৃতীয়ত হচ্ছে প্রশাসন এবং পেশি শক্তি। পেশি শক্তি হচ্ছে আমি বলবো যে লাইসেন্সবিহীন মাস্তান, আর প্রশাসনকে আমরা বলবো লাইসেন্স যুক্ত তারা একটা দমনপীড়নের হাতিয়ার। এইটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কিন্তু শুধুমাত্র নির্বাচন কমিশন দিয়েও যেমন সুষ্ঠু নির্বাচন হবে না, শুধুমাত্র সদিচ্ছা দিয়েও নির্বাচন হবে না, কিংবা অংশগ্রহণমূলক হলেও নির্বাচন সুষ্ঠু হবে না। ফলে এমনি তো আমরা বলছিলাম যে একটা 3M এর একটা চক্করে আমরা পড়ে গেছি, মানি, মাসল, মিডিয়া, ম্যানিপুলেশন। তাই ম্যানিপুলেশনটা তখন বড় আকার নিয়েছে। ফলে এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য প্রয়োজন। এই দেশ নাকি অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে, এটা তো আমরা সবাই দেখছি। আমরা শুধু কি সৌধগুলো বড় হতে দেখব, গণতন্ত্রটাকে ছোট হতে দেখব? যদি বাংলাদেশটাকে একটা স্থায়ী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চাই, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে শুধু উন্নয়ন দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা কিন্তু অব্যাহত রাখা যাবে না। ফলে আমরা মনে করি দেশের স্বার্থেই একটা সুষ্ঠু নির্বাচন দরকার। আর আরেকটা জিনিস দরকার, নির্বাচনী সংস্কৃতি যদি বলি বা গণতান্ত্রিক সংস্কৃতি, হেরে গেলেই সব শেষ আর জিতে গেলেই সব পেয়ে যাব, এই মানসিকতাটা, উইনার টেক্স অল, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যে আমি জিতে গেছি মানে আমার সব সম্পদ, আর হেরে গেল মানে আমার সব বিপদ। এই মানসিকতাটা বন্ধ করবার জন্য একটা গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াটা দরকার। সেটার জন্য তো আমরা যেটা বলেছি যে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, 11টা নির্বাচন হয়েছে, 12তম নির্বাচন আসবে। তো 11টা নির্বাচন আমার অভিজ্ঞতা কি, যে দল নিরপেক্ষ নির্বাচন মানে যখন হয়েছে, নির্বাচন করার ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত তারা যখন দল নিরপেক্ষ ছিলেন, সেই সময় নির্বাচনটা আপাত অর্থে সুষ্ঠু হয়েছিল। যদি আমরা দেখি সেটা 91-এর নির্বাচন বলি, 96-এর জুনের নির্বাচন বলি, এমনকি 2008-এর নির্বাচনটাও যদি বলি, এই দৃষ্টান্তগুলো চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা কেন একটা অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের দিকে যাব না?
প্রধান ভাই যে সুরঙ্গের শেষ প্রান্তে আলোর কথা বলছেন, আলো হচ্ছে ওইটাই, আশা। আমরা সেই আশাটা নিয়ে লড়তে চাই। জি, খন্দকার মাশকুর রহমান, সংলাপ যদি ব্যর্থ হয়, সংলাপে তো আপনারা যাচ্ছেনই না, কিন্তু সংলাপ থেকে যদি কোনো ফয়সালা না হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি গঠিত হয় তখন কি করবেন? 14 ফেব্রুয়ারি হুদা মার্কা একটি নির্বাচন কমিশনের হবে, আওয়ামী লীগের আজ্ঞাবহ। আর রতন ভাই যে কথা বললেন, আওয়ামী লীগ ক্ষমতায় বাংলাদেশে এরকম একাধিক মাথাওয়ালা লোক নাই যে ইলেকশন কমিশনার হয়ে এদেশে সুষ্ঠু নির্বাচন করবেন। এই মাথাওয়ালা লোক এই বাংলাদেশে হয় না। নির্বাচন কমিশনের তো সাংবিধানিকভাবে অনেক ক্ষমতা আছে। কোনো ক্ষমতা কাজ, আপনি সকল ক্ষমতা নিয়ে যান, আপনি আওয়ামী লীগের লোক দেন, সরকার আমাকে দেন, নির্বাচন সুষ্ঠু হবে? হবে না। সুতরাং এখানে এই যে নির্বাচন প্রতিষ্ঠানটাকে ভেঙে দেওয়া হয়েছে, এখান থেকে ফিরে আসার জন্য আমাদের একটাই পথ সামনে। আমাদের এদেশের জনগণের ক্ষমতার মালিক এদেশের জনগণ, রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে একটি নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। ওই সরকারের নেতৃত্বে নির্বাচন হবে। আওয়ামী লীগ বড় বড় মেগা প্রজেক্ট করেছেন, বড় বড় ব্রিজ করেছেন। যদি জনগণ আওয়ামী লীগকে পছন্দ করে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে। আমরা তো বলি না আমরা ক্ষমতায় আসবো। আমরা চাই এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া আমরা চাই। আপনি এটা দেখেন, এই যে আরম্ভ হইলে দেখলেন না, আমেরিকা স্যাংশন দিয়েছেন, বা একজন মুক্তিযোদ্ধার স্ত্রী 9 বছর গণতন্ত্র আন্দোলনের সংগ্রাম করেছে বেগম খালেদা জিয়া, মাত্র 2 কোটি টাকা তছরূপ করেনি। আজকে তিনি কারাগারে থাকা অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার সুচিকিৎসার ব্যবস্থাটা না শুধুমাত্র ব্যক্তিগত প্রতিহিংসার কারণে হচ্ছে না, সেখানে আপনি সুষ্ঠু নির্বাচন আশা কিভাবে করতে পারেন? সেই আলোচনা নিশ্চয়ই আরেকদিন করা যাবে। আমরা আলোচনা করেছি, আমি একদম শেষ দিকে আছি। নজরুল করিম, আপনার কাছে সাথী রাজিকুজ্জামান রতন খুব চমৎকার একটা কথা বলছে যে বাংলাদেশের সংসদীয় পদ্ধতির রাজনীতি আমরা চর্চা করছি, তখন দুটা জোট এরশাদের পতনের, অবৈধ সরকার এরশাদের পতনের পরে দুটা জোট, বিশেষ করে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে এবং শেখ হাসিনার নেতৃত্বে জোট, এবং 5 দল আমরা ছিলাম, দিয়ে একটা সংসদীয় ব্যবস্থা আমাদের প্রত্যাবর্তন করেছিলাম। সংসদীয় ব্যবস্থায় কিন্তু এটা আপনাকে পরিষ্কার বলতে হবে যে উইনার্স টেক্স অল কথাটা কিন্তু সংসদীয় ব্যবস্থা ঠিক না, কিন্তু আমাদের সেই প্রচলিত। এটা কিরকম? সংসদীয় ব্যবস্থা, অপোজিশন পার্টি ইজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সংসদের বিরোধী দলে তার বিরোধী দলের পোস্ট আছে, ইকুইভ্যালেন্ট মিনিস্টার, তাই না? তার হুইপ আছে, এই আছে, সে সমস্ত কিছু আছে, এবং সমস্ত ফ্যাসিলিটি এনজয় করে। আমি আপনার ছোট্ট বহুদিন আগে একটা পড়া, এই পার্লামেন্টে গিয়ে করতে গিয়ে আমি সংক্ষেপে বলবো, অটল বিহারী বাজপেয়ী লোকদল থেকে একাই জিতছিল। সে খুব ভালো বলতে পারতো। নেহরু বাইরের প্রোগ্রামে, প্রথম ইন্ডিয়া হওয়ার পর নেহরু অটল বিহারী বাজপেয়ীকে বাইরের প্রোগ্রামে পাঠাইতো। তখন সে যেত যে আমি পার্ট অফ দি গভর্নমেন্ট। আর আমাদের এখানটায় যিনি জিতে গেলেন তিনি মনে করেন না অপোজিশন তো পার্ট না, তাই না? এই যে মনোবৈকল্য, আমাদের আমি বলবো মনোবৈকল্য, এটার থেকে যদি দূর করতে পারি আমরা, তাই না, তাহলে এখানে বাংলাদেশে একটা হেলদিয়ার পলিটিক্স হতে পারে। রেশার্সি রাজনীতি চলছে বাংলাদেশে বর্তমানে, এটা অবসান হওয়া উচিত গণতন্ত্র, দেশ এবং জাতির স্বার্থে নিশ্চয়ই। আমরা আজকে একদমই সময় নেই। জনাব রাজিকুজ্জামান রতন, খন্দকার মাশকুর রহমান এবং আমার নাজমুল হক প্রধান ভাই, আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।